না, আমাদের মনে হচ্ছিল তোমার সঙ্গে বোধহয় নীলু কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। না, আমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, আমার অন্তত হয়নি। আর আমার মনে হয় না যে নীলিও কোনো ভুল বুঝে কিছু করেছে। ও যা করেছে ভেবেচিন্তে ডেলিবারেটলি করেছে। কি কি করেছে নীলু? না না, কিছু করেনি। মানে এই যে ও কলকাতায় চলে গেল, ওখানে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাই আর কি। প্লিজ প্রবুদ্ধ, প্রবুদ্ধ আমাকে খুলে বলো, ঠিক ঠিক কি হয়েছে তোমাদের মধ্যে? বৌদি, কিচ্ছু তেমন হয়নি। আপনি বুঝুন না, আমার দিন দিন ব্যস্ততাটা বেড়ে যাচ্ছে। এবার ও বেচারি বাড়িতে বসে বসে বোর হয়। কি করবে? ওর তো একটা এনগেজমেন্ট দরকার। আর এখানে দিল্লিতে ও তো আর ডিঙ্কাকে বাড়িতে রেখে চাকরিতে বেরিয়ে যেতে পারে না। কলকাতা থেকে একটা ভালো কন্ট্যাক্ট পেয়েছে, অফার দিয়েছে, ও লুফে নিয়েছে। দেখুন, এর মধ্যে তো অন্যায়ের কোনো কিছু হয়নি। আমি অন্তত কোনো দোষ দেখি না ওর। দেখো প্রবুদ্ধ, নীলু কিন্তু এখানে এসে আমাদের কিছুই বলেনি। ও সবসময় এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে ও তোমার সঙ্গে সারাক্ষণ ফোনে কথা বলছে। মানে আমরা বুঝতে পারতাম না যে এত আলাদা হয়ে ফোনে তোমার সঙ্গে কথা বলার কি আছে। আমার আমার তখনই মনে হয়েছিল, তখনই সন্দেহ হয়েছিল যে কিছু একটা গন্ডগোল চলছে। আসলে নীলু এখান থেকে চলে যাওয়ার পরে ওর সঙ্গে আমার বার দুয়েক কি কথা হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ডিঙ্কার ব্যাপারে, তো ও বলেছে ও ভালো আছে। এই কথাই হয়েছে, মিনিট খানেকের বেশি কথা হয়নি। কি বলছো তুমি প্রবুদ্ধ? বৌদি, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। বুঝতে পারছি প্রবুদ্ধ, একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা, কিন্তু তুমি তুমি চিন্তা করো না। আমরা আমরা কিছুতেই এটাকে হতে দেবো না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কিন্তু এটাকে আটকাবো। প্লিজ। হ্যাঁ বৌদি, আমি চাই না যে আপনারা কোনোভাবে নীলুর স্বাধীনতায় জোর করে হস্তক্ষেপ করুন। প্লিজ, আমি এখন রাখছি। কি ব্যাপার সাঞ্জ? তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে কিছুটা ঝামেলা হয়েছে ওদের মধ্যে। আমি তোমাকে বলেছিলাম না ধৃতি, নীলুকে দেখেই আমার একটা সন্দেহ হয়েছিল মনে। ও নিশ্চয়ই কোনো একটা ঝামেলায় জড়িয়েছে। মানে ঝামেলা কি? কি ঝামেলা? কি হয়েছে? প্রথম কথা তো প্রবুদ্ধর মত না নিয়ে এখানে এসছে। দ্বিতীয় কথা, ও শুধুমাত্র কোনো কাজে আসেনি ধৃতি। ওর নিশ্চয়ই কোনো একটা অ্যাফেয়ার হয়েছে। হোয়াট অ্যাফেয়ার? কি বলছো কি সাঞ্জ? আরে আরে নীলু সেরকম মেয়ে নয়, আমি তোমাকে বলছি। ধৃতি, আর অন্ধ হয়ে থেকো না তো। ভগবান চোখ দিয়েছেন দেখার জন্য, অন্ধ হয়ে থাকার জন্য নয়। নীলু নীলু যে কি করছে, আচ্ছা তুমি তুমি জানো প্রবুদ্ধ আজ পর্যন্ত মাত্র 2 মিনিটের জন্য ওর সঙ্গে ফোনে কথা বলেছে। তাহলে নীলু রোজ রোজ ঘরের দরজা বন্ধ করে কার সঙ্গে কথা বলে? সবার চোখের আড়ালে গিয়ে। কি কি বলো আমাকে? কিন্তু কার সঙ্গে অ্যাফেয়ার হবে এখানে? তাছাড়া সাহায্য, বিশ্বাস করো, আমি তোমাকে বলছি দায়িত্ব নিয়ে, নীলু এরকম মেয়ে নয়, ট্রাস্ট মি। ধৃতি, এই নীলু আর আগের নীলুর মধ্যে যে অনেকটা অনেকটা বদল ঘটে গেছে, অনেকটা পাল্টে গেছে, সেটা সেটা বুঝতে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? ঠিকই, যখন প্রভুত্বকে ছেড়ে চলে এসছে তার মানে। কিন্তু শান্ত, যদি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা খুব খুব বড় অন্যায় করছো, এটা বলতে হবে। হ্যাঁ, অন্যায় তো করছে, 1000বার করছে। আমাদের তো কথা বলেছে তোর সঙ্গে ইমিডিয়েটলি। এখন তো আমার মনে হচ্ছে ওই যে ভাইয়া ওকে একটা কার সঙ্গে রাস্তায় দেখেছিল না, গাড়িতে। হ্যাঁ ঠিকই দেখেছিল। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই দিন নীলুই আমাদের মিথ্যে কথা বলেছিল, রাইট? সাজ, আমাদের কিন্তু ওর অফিসে কি একবার খোঁজ খবর করা দরকার। ধৃতি, ধৃতি, নীলু তো আর বাচ্চা মেয়ে নয় যে অফিসে গিয়ে কথা বলতে হবে। শোনো, আমার মনে হয়
আমার মনে হয় আমাদের ওর সঙ্গে সরাসরি কথা বলা দরকার। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে কথা বলে ওকে প্রবুদ্ধর কাছে ফিরিয়ে দেওয়া উচিত রীতি, এবং খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। দেখো, এমনটাও হতে পারে যে এরপর হয়তো প্রবুদ্ধকে অ্যাকসেপ্টই করলো না, তখন কিন্তু ও আরো বড় ঝামেলায় জড়াবে। তুমি একদম একদম ঠিক কথা বলেছো সাজ, কিন্তু সাজ আমি এখনো ভাবতে পারছি না একটা নীলুর মতো একটা মেয়ের একটা কাণ্ড করতে পারে, ভাবতে পারছি না। রীতি, মানুষের মন কার কখন কি মেন্টাল কন্ডিশন থাকে সেটা তো আগে থেকে বোঝা যায় না। সব ঠিক আছে, কিন্তু সাজ বিশ্বাস করো আমি কিছুতেই এখন অ্যাকসেপ্টই করতে পারছি না নীলু। মানে আচ্ছা সাজ, বাবা জানলে কি হবে একবার ভাবতে পারছো? আচ্ছা, বাবার তো জানার কোনো দরকার নেই, যা করার আমাদের করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বিষয়টা নিয়ে নীলুর সঙ্গে কথা বলতে হবে। গত বছর পর কলকাতায় মেয়ে দুটো দিল্লিতে চাকরি করছে বলে বাড়িটা ওখানেই কিনলাম। তোমার জন্য আবার আমায় কলকাতায় ছুটে আসতে হলো। আমি তো বলিনি যে আমি বরাবর এখানে থাকবো, কয়েকটা দিনের জন্য তো এসেছি। আর তাছাড়া কলকাতায় আমাদেরও তো একটা ফ্ল্যাট আছে যেখানে আমরা একসময় সংসার করেছি। হ্যাঁ, শুধু সেই জন্যই এলে বোধহয়। পুরনো সংসারের স্মৃতি একেবারে উতলে উঠল। আমি তো জানি তুমি কেন এসেছো। আমি তোমাকে জোর করিনি সব, আমি শুধু তোমাকে অনুরোধ করেছিলাম যে একবার যদি আমায়। তুমি জানো কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি? কারণ না নিয়ে এসে আমার কোনো উপায় ছিল না। ডাক্তার বলল শেষ পর্যন্ত হুমু, আমার তো কোনো দোষ ছিল না। আমি আর পাচ্ছি না, আমি জাস্ট আর পাচ্ছি না। তোমার কৃতকর্মের দায় আমি নিয়েছি, কিন্তু সেই জন্য তোমার মনের যে বিকলন তার দায় তো আমি নিইনি, তাই না? যদি জানতেই যে ভুলতে পারবে না, তাহলে বিয়েটা করেছিলে কেন? আমি তো মনে রাখতে চাই না সব, বিশ্বাস করো আমি মনে রাখতে চাই না। আমি বারবার ভুলতে চেয়েছি, কিন্তু যতবারই ভুলতে চেয়েছি ততবার আরো বেশি করে মনে পড়ে যাচ্ছে। এখন তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে শোনো, আমাকে এবার একবার বাপের বাড়িতে যেতে দেবে? তোমার লজ্জা করছে না কথাটা বলতে? এতগুলো বছরে তোমার বাপের বাড়ির লোক কোনোদিন তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চেয়েছে? চাইনি। তুমি কেন হ্যাংলার মতো সেদে সেদে? তুমিও চাও না? তুমি আপত্তি জানিয়েছিলে, তুমি শর্ত দিয়েছিলে শঙ্কর, সে কথা তুমি ভুলে যাচ্ছ না অস্বীকার করতে চাইছো? কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু ভুলিনি, কোনো কিচ্ছু অস্বীকার করছি না আমি শুধু তোমার আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অন্য যে কেউ আমার জায়গায় হলে যদি বিয়ের পর এই কথাটা শুনতো তাহলে। আমি তো কৃতজ্ঞ আছি শঙ্কর, আর কতবার তোমাকে বলবো যে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। নেহাত তখন আমার সন্তানটা হয়ে গেছিল তাই। তাও জানি, না হলে
তা না হলে তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমি তবু একবার তোমার কাছে ভিক্ষে চাইছি সব, আমাকে একটিবারের জন্য যেতে দিও। এই শহরের একটা বাড়িতে আমি একটু একটু করে বড় হয়েছি। আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবনের অনেকগুলো দিন কেটেছে এই শহরে। সব চেনা জানা মানুষগুলো খুব কেমন অচেনা হয়ে গেছে। এত রুটলেস লাগে মাঝে মাঝে যে। এই গাড়িটা থামান তো, গাড়িটা থামান, গাড়িটা থামান, গাড়িটা থামান। কি হলো? কিচ্ছু না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু